We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা, নমস্কার। ইতিহাসের পাতা থেকে কয়েকটা দিন, আজ স্মৃতিচারণ। 25শে নভেম্বর 1971 মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের কাছে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বললেন, আর 10 দিনের মধ্যে আমি এই রাওয়ালপিন্ডিতে নাও থাকতে পারি, আমি তখন যুদ্ধ করব। কথা রেখেছিলেন। 3রা ডিসেম্বর 1971 বিকেল 6:45 নাগাদ পাকিস্তান বিমান বাহিনী অমৃতসর, পাঠানকোট, শ্রীনগর, অবন্তিপুর, উত্তরলাই, আম্বালা আর আগ্রার এয়ারফিল্ডগুলোতে নাগারে বোমা ফেলল। ইন্দিরা গান্ধী তখন কলকাতায়, দিল্লি ফিরলেন তখনই। রাতে মন্ত্রিসভার বৈঠক, রাষ্ট্রপতি ভিভি গিরি জরুরি অবস্থার ঘোষণা করলেন। এটা ছিল এক্সটার্নাল এমার্জেন্সি। इंदिरा गांधी रेडियोते भाषण दिलेन। जय हिंद। आपसे मैं एक खतरे के समय बोल रही हूँ। कुछ ही घंटे पहले करीब 5:30 बजे शाम के 3 दिसंबर को पाकिस्तान ने हमारे ऊपर एक हमला किया। पाकिस्तानी हवाई जहाज़ों ने हमारे अमृतसर, पठानकोट, श्रीनगर, अवंतीपुर, उत्तरलाई, जोधपुर, अंबाला और आगरे के हवाई अड्डों पर बमबाजी की। सुलेमान-की, खेमकरन, पुंछ और दूसरी जगहों पर गोली चलाई। आप सबको मालूम है कि पिछली मार्च से भारत के ऊपर कितना बड़ा बोझा है, कितना हम पर जोर तरह तरह का प्रभाव डालने की कोशिश की गई, लेकिन हम इस कोशिश में थे कि किसी न किसी तरह बांग्लादेश में शांति के रास्ते से कोई वहाँ के प्रश्न सुलझाए जा सके और वहाँ की जनता पर जो अत्याचार हैं वो रुके, जिसमें शांति से वो लोग रह सकें और शांति से भारत की जनता भी रह सके। मुझे मालूम है कि ये समय कठिनाई का है, त्याग का है, लेकिन भारत में इन गुणों की कमी नहीं है। हम सबों को हिम्मत दिखानी है, दृढ़ता दिखानी है, एकता दिखानी है और इस चुनौती का सामना जोरों से करना है। मुझे जरा भी संदेह नहीं है कि विजयी भारत की जनता की, भारत की बहादुर सेना की होगी। हम सबों को एक होके इस समय खड़े रहना है। जय हिंद। রাত 11:30 নাগাদ ভারতীয় বিমান বাহিনী পাল্টা হামলা শুরু করলো। তার পরের দিন নিজেদের স্বাধীন ঘোষিত করা বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নুরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে স্বীকৃতি দেওয়ার আবেদন করলেন। ইন্দিরা গান্ধী 6 ডিসেম্বর চিঠি লিখে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবার ঘোষণা করলেন। যুদ্ধ চলেছিল মাত্র 13 দিন। এধারে মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ, অন্যধারে ভারতীয় সেনাবাহিনীর 2 সীমান্তে ক্রমাগত আক্রমণ, বাংলাদেশের সাপ্লাই লাইন বিধ্বস্ত হয়ে যাওয়া, সব মিলিয়ে পাকিস্তান ল্যাজে গোপরে। বাংলাদেশে পাক বাহিনী পিছু হচ্ছে। 12 ডিসেম্বর ভারতীয় বাহিনী প্যারাশুটে নেমে পড়ল ঢাকার উপকণ্ঠে। ওদিকে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কেরানীগঞ্জ, নবাবগঞ্জ, নরসিংদী এলাকা থেকে হাজারে হাজারে মুক্তিযোদ্ধা
ঢাকার দিকে রওনা দিয়েছে। রাজশাহী, দিনাজপুর, রংপুর, সিরাজগঞ্জ, জামালপুর, কিশোরগঞ্জ তখন মুক্ত, স্বাধীন। সেখানে তখন বাংলাদেশের পতাকা উঠছে। সেখান থেকেও পাক সেনারা পালিয়েছে। 14 ডিসেম্বর 3টে মিগ বিমান ঢাকার আকাশে উঠছে। তারা গভর্নর ভবনকে লক্ষ্য করে বোমা ফেলতে শুরু করলো। তখনও রাওয়ালপিন্ডি থেকে আত্মসমর্পণের নির্দেশ আসেনি, যদিও কোথাও কোথাও আত্মসমর্পণ শুরু হয়ে গেছে। বেলা 1:30 নাগাদ সেই নির্দেশ এলো। 15 ডিসেম্বর বার্তা পাঠানো হলো জেনারেল মানিক স্যারের কাছে। পাকিস্তানি সৈন্যবাহিনী শর্তাধীন আত্মসমর্পণের রাজি আছে। 16 ডিসেম্বর পাক বাহিনীকে নিঃশর্ত আত্মসমর্পণের কথা বলা হলো। কেবল তাই নয়, সময়ও জানিয়ে দেওয়া হলো। সকাল 9টায় আত্মসমর্পণ করতে হবে। পাক বাহিনীর কাছে অন্য কোনো অপশন ছিল না। তারা জানতো ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করলে প্রাণ বাঁচবে। মুক্তিযোদ্ধারা এগিয়ে এলে একজনও বাঁচবে না। তারা রাজি হল। 16 ডিসেম্বর সকাল 9:45 মিরপুর ব্রিজের তলায় দাঁড়িয়ে আছেন জেনারেল নাগরা আর মুক্তিযোদ্ধা টাইগার কাদের সিদ্দিকী। জেনারেল নাগরা টাইগার সিদ্দিকীকে সঙ্গে নিয়ে বেলা 11টায় ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টারের দিকে রওনা হলেন। মেজর জেনারেল জামশেদ তাদেরকে নিয়ে ঘরে ঢুকতেই জেনারেল নিয়াজি ডুকরে কেঁদে উঠলেন। নাগরাকে আলিঙ্গন করে কাঁদতে থাকলেন। দুজনেই পূর্ব পরিচিত। নিয়াজি বলছিলেন, রাওয়ালপিন্ডি হেডকোয়ার্টারের বেজন্মারাই আমার এই অবস্থার জন্য দায়ী। খানিক পরে পরিচয় পালা শুরু হলো। জেনারেল নাগরা বললেন, এই হলেন কাদের সিদ্দিকী, কাদেরিয়া বাহিনীর প্রধান। জেনারেল নিয়াজি হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ালেন। কাদের সিদ্দিকী সেদিন হাত মেলাতে অস্বীকার করে বলেছিলেন, যারা নারী ও শিশু হত্যা করেছে তাদের সঙ্গে করমর্দন করতে পারলাম না বলে দুঃখিত। আমি আল্লাহর কাছে জবাবদিহিকারী হতে পারবো না। সবাই চুপ হয়ে গিয়েছিল। বিকেল 4:31 রেসকোর্স ময়দানে লেফটেন্যান্ট জেনারেল A.A.K. নিয়াজি আত্মসমর্পণের দলিলে সই করলেন। তার লেফটেন্যান্ট জেনারেলের ব্যাজ দুটো জগজিৎ সিং অরোরার হাতে দিয়ে সামরিক রীতি অনুযায়ী অরোরার কপালে নিজের মাথা ঠেকালেন। উপস্থিত জনতার একটাই দাবি ছিল, নিয়াজিকে তাদের হাতে ছেড়ে দেওয়া হোক। কঠোর পাহারায় নিয়াজি এবং অন্যান্যদের বার করে নিয়ে আসা হল। জন্ম নিল এক স্বাধীন দেশ, বাংলাদেশ, আমার বাংলাদেশ। জিন্না সাভারকারের দ্বিজাতি তত্ত্বকে ভুল প্রমাণ করে ধর্মের পরিচয় থেকে বড় হয়ে দাঁড়ালো মাতৃভাষা, বাংলা ভাষা। বাংলাদেশ, আমার বাংলাদেশ। সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। এবার আসুন দ্বিতীয় স্মৃতিচারণে। 14 আগস্ট 1975 ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে সাজো সাজো রব। 15 তারিখ বঙ্গবন্ধুকে সংবর্ধনা দেওয়া হবে। কাদের সিদ্দিকী, ততদিনে বাঘা সিদ্দিকী, অসুস্থ মাকে দেখতে গেছেন হাসপাতালে। কাওরান বাজারের কাছে একটা ট্যাঙ্ক দেখলেন। আরো কিছুটা দূরে মতিঝিলের কাছে আরো একটা ট্যাঙ্ক। তখন রাত 11টা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের কাছে আরো একটা ট্যাঙ্ক। তিনি চলে গেলেন গণরক্ষী বাহিনীর সদর দফতরে। রক্ষী বাহিনীর উপপরিচালক
আনোয়ার আলম শহীদ জানালেন, বেঙ্গল ল্যান্সারদের মহড়া চলছে, রুটিন মাফিক মহড়া। কাদের ফিরে গেলেন? রাত 12টার পরেই বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়ি, ভগ্নিপতি আব্দুর রব শেরনিয়াবাতের বাড়ি, ভাগ্নে শেখ ফজলুল হক মনি, সেনাবাহিনী প্রধান কে এম সফিউল্লাহের বাড়ি ঘিরে ফেলা হলো। ব্রিগেডিয়ার জামিল শোভানবাগ মসজিদের কাছে সেনা জমায়েতের কাছে পৌঁছানো মাত্র তাকে গুলি করে মারা হলো। শুরু হলো নিধন যজ্ঞ। সৈন্যরা ঝাঁপিয়ে পড়েছে বঙ্গবন্ধুর বাড়িতে। ওরা কি চায়? বলতে বলতেই বঙ্গবন্ধু বেরিয়ে এলেন। সিঁড়িতে দেখলেন মেজর মহিনুদ্দিনকে। ও তুমি, কি চাও তোমরা? মহিনুদ্দিন বললেন, আমরা আপনাকে নিতে এসছি। বঙ্গবন্ধু চিৎকার করে বললেন, তামাশা পেয়েছো তোমরা? দেশকে আমি ধ্বংস হতে দেব না। ঘাবড়ে গেলেন মেজর মহিউদ্দিন। হাত থেকে স্বয়ংক্রিয় রাইফেল পড়ে গেল। তিনি আবার বললেন, স্যার আপনি আসুন। এর মধ্যে পেছন থেকে বাড়িতে ঢুকছে সৈন্যরা। একজন ভৃত্য চিৎকার করে কেঁদে উঠল, কামাল ভাইকে মেরে ফেলেছে। শেখ কামাল মুজিব পুত্র মৃত। এবার মেজর নূর পেছন থেকে গুলি ছুঁড়লেন। বুলেট বিদ্ধ মুজিব, বঙ্গবন্ধু মুজিব, জাতির পিতা মুজিব লুটিয়ে পড়লেন সিঁড়িতেই। পরনে ছোপকাটা লুঙ্গি, হাতে ধরা পাই। ঘড়িতে তখন 5:40। এরপর গণহত্যা। বাড়ির প্রত্যেককে, শিশু শেখ রাসেলকেও গুলি করে মারা হলো। স্বাধীনতার মাত্র 4 বছরের মাথায় স্বাধীনতার স্থপতি নিহত। সামরিক শাসন জারি চলল 90 পর্যন্ত। তারপর নির্বাচন, গণতন্ত্র আবার ফিরে এলো। মানে সেই অর্থে মাত্র 31 বছর এক গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরেছে বাংলাদেশ। তার মধ্যেও খালেদা জিয়া, বিএনপির শাসন ছিল, মৌলবাদীদের বাড়বাড়ন্ত ছিল এবং এই নিয়ে পরপর 3 বার ক্ষমতায় মুজিব কন্যা শেখ হাসিনা। বাংলাদেশ, আমার বাংলাদেশ। ফিরছে আরো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। এসব ইতিহাস তো সবার জানা, তবুও কেন বললাম? আজ এই কথাগুলো বলার কারণ হলো, এরকম এক ইতিহাসের পথে চলেও আজ বাংলাদেশ এই উপমহাদেশের সবচেয়ে বিকশিত দেশ। যে সময় পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিচ্ছে স্বাধীন বাংলাদেশ, সেই সময় হেনরি কিসিঞ্জার বলেছিলেন, বাংলাদেশ হলো বাস্কেট কেস, কোনো দিনও উঠে দাঁড়াতে পারবে না। আজ ছবিটা পাল্টে গেছে। আসুন সেই পাল্টে যাওয়া বাংলাদেশের কথাটাও বলা যাক। 71-এর তুলনায় বাংলাদেশের জাতীয় আয় বেড়েছে 50 গুণ, মাথাপিছু আয় বেড়েছে 25 গুণ। কেন? মাথাপিছু আয় কমলো কেন? জনসংখ্যা বেড়েছে বলে? কিন্তু এই আয় বৃদ্ধি ভারত, পাকিস্তানের চেয়ে ঢের ঢের বেশি। খাদ্যশস্য উৎপাদন বেড়েছে 4 গুণ, জনসংখ্যা বেড়েছে 2.5 গুণ। অতএব খাদ্যের টান নেই। যে দেশ স্বাধীনতার পরে দুর্ভিক্ষের কবলে ছিল, তারা এখন খাদ্যশস্য রপ্তানি করছে। রপ্তানি বেড়েছে 100 গুণ। হ্যাঁ, 100 গুণ। 1990-এ দারিদ্র সীমারেখার নিচে ছিল 60% মানুষ, এখন 20%।
গড় আয়ু ৭২ বছর, ভারতের চেয়েও বেশি। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বেড়েছে ৬০%। এই সবই হয়েছে গত ৩ দশকে। ১৯৯০-এ পাকিস্তানের মাথাপিছু আয় ছিল বাংলাদেশের দ্বিগুণ। এখন বাংলাদেশের মাথাপিছু আয়ের ১০-এর ৭ ভাগ। সঞ্চয় বেড়েছে ১৫% আর বিনিয়োগ ৩০%। ট্যাক্স টু জিডিপি রেশিও ৮ থেকে ৯%, মানে ট্যাক্স কম, বিনিয়োগ বেশি। ফিসক্যাল ডেফিসিট ৫% কম। গার্মেন্ট ব্যবসায় বাংলাদেশ এখন চীনের পরে। বিরাট সংখ্যক মহিলারা কাজ করছেন এই সেক্টরে, যা দেশ জুড়ে মহিলাদের ক্ষমতায়ন বাড়িয়েছে। সাম্প্রদায়িক শক্তিকে নির্মূল করার লাগাতার চেষ্টা চলছে। অনেকটা সফলতাও পেয়েছেন তারা। ফাঁসিতে লটকানো হয়েছে বহু চরম সাম্প্রদায়িক মৌলবাদীদের। কৃষিতে, মাছ চাষে উন্নয়ন দেখার মতো। সীমান্ত পেরিয়ে কাজের জন্য আনাগোনা প্রায় বন্ধ। যে দেশে শিল্প ছিল না, সেই দেশে গার্মেন্ট, সিমেন্ট শিল্প দেখার মতো বেড়েছে। গ্রামীণ অর্থনীতি এই কোভিড মহামারীতেও ভেঙে পড়েনি। দেশের প্রধানমন্ত্রীকে গত ১৫ বছরে একটা মসজিদের শিলান্যাস করতে দেখা যায়নি। ঈদ ছাড়া তার মোনাজাতের ছবি বিরল। দেশের শিক্ষা ব্যবস্থা খোল নলচে পাল্টেছে। শিক্ষার হার বেড়েছে ভারতবর্ষের চেয়ে অনেক বেশি হারে। জিডিপি বা পার ক্যাপিটা ইনকামেও এগিয়ে গেছে বাংলাদেশ। আমার বাংলাদেশ অনেক এগিয়েছে। বাংলাদেশ অনেক পেয়েছে, অনেক বাকিও রয়েছে, কিন্তু সামনের দিকে যাত্রা অব্যাহত। এক বাঙালি হিসেবে আমি গর্বিত, এক ভারতীয় হিসেবে আমি লজ্জিত। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens